সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এই নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনার উপর চতুর্থ ক্লাসে। প্রথমে আমরা একটু জেনে নিব যে বিগত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। এরপরে আমরা জেনেছিলাম রাসায়নিক সমীকরণের সমতাকরণ এবং সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল মোল এবং রাসায়নিক সমীকরণ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা দুটো বিষয় শিখব। আজকে আমরা শিখব লিমিটিং বিক্রিয়ক নিয়ে। আমরা আলোচনা করব লিমিটিং বিক্রিয়ক কি, কোনো একটি বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো অংশ নেয় তাদের মধ্যে বিক্রিয়া শেষে কোন বিক্রিয়কটি অবশিষ্ট থাকে বা কারা থাকে না, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। তো চলো আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় ফিরে যাই। তো আজকে আমাদের ক্লাসের যে প্রথম আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা সীমিত বিক্রিয়ক। তো আমরা গত ক্লাসে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক সমীকরণের সমতাকরণ শিখে এসেছি। তো সেই বিষয়গুলো সমন্বয় করে আমরা এখানে একটি বিক্রিয়া দেখিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। এদেরকে আমরা কি বলি? বিক্রিয়ক। এবং এই ম্যাগনেসিয়াম অক্সিজেন এরা যখন বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, একে কিন্তু আমরা বলছি উৎপাদ। এখন এই লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে যে বিক্রিয়ার শেষে আমার যেই বিক্রিয়কটি সম্পূর্ণরূপে কি শেষ হয়ে যায় বা অবশিষ্ট থাকে না তাকেই আমরা বলছি লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ এই ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের মধ্যে যখন বিক্রিয়া হবে, আমি যদি দেখি যে আমার কাছে যেই পরিমাণ ম্যাগনেসিয়াম বা অক্সিজেন দেয়া ছিল তার মধ্যে যদি ম্যাগনেসিয়াম সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলে বা বিক্রিয়ার শেষে আমি যদি দেখি যে ম্যাগনেসিয়াম অবশিষ্ট নাই, তাহলে আমরা বলবো ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক। আর যদি দেখি যে অক্সিজেন অবশিষ্ট আছে তাহলে আমরা তাকে কি বলবো? অতিরিক্ত বিক্রিয়ক। আমরা এই বিক্রিয়ার যে সমীকরণটি লিখেছি এই সমীকরণ থেকে খুব সহজেই কিন্তু এটি ব্যাখ্যা করতে পারবো, কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই কি করতে হবে? এই সমীকরণকে কিন্তু সমতা করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রিয়কগুলো কি অনুপাতে বিক্রিয়া করেছে। আমরা দেখব যে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে। বা আমরা এভাবেও বলতে পারি, যেহেতু ম্যাগনেসিয়াম কি পরমাণু, তাহলে আমরা বলবো যে 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু একটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করেছে। ম্যাগনেসিয়াম তো পরমাণু, এখানে 2টি পরমাণু অংশ নিয়েছে, কিন্তু অক্সিজেন কি? ও তো অণু। অক্সিজেনের কয়টি অণু অংশ নিয়েছে? একটি। তাহলে আমরা বলতে পারি যে 2টি ম্যাগনেসিয়াম পরমাণু একটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করেছে। অনুপাতটা কি বলতো? 2:1। তাহলে অনুপাতের অঙ্ক তো আমরা সবাই করে এসেছি। তাহলে অনুপাতের নিয়ম মোতাবেক আমি যদি এই 2:1কে আমি যদি দ্বিগুণ করি, অর্থাৎ অনুপাতের উভয় পাশেই কিন্তু আমাকে কি 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমি যদি এটাকে দ্বিগুণ করি তাহলে পাবো 4:2। এর মানে কি তোমরা বুঝতে পেরেছো? এর মানে হচ্ছে যদি 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু একটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে বলো তো যে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু কয়টি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করবে? খুবই সহজ, 2টি। সেক্ষেত্রে বলো তো ম্যাগনেসিয়াম অক্সাইড কয় অণু উৎপন্ন হবে? খুবই সহজ, 4 অণু। অর্থাৎ সমস্ত বিক্রিয়াটাকে যদি আমি অনুপাতের সম্পর্কে নিয়ে আসি তাহলে আমরা কি বলতে পারি যে টোটাল বিক্রিয়াটা হচ্ছে 2:1:2 অনুপাতে। এবার এই যে অনুপাতের যে সম্পর্কটা জানলাম, এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো যে কে লিমিটিং মানে কে সীমিত বিক্রিয়ক আর কে অতিরিক্ত বিক্রিয়ক। তো ধরো আমার কাছে একটি পাত্রে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু দেয়া আছে এবং একই সাথে আমাকে 4 অণু কি দেয়া আছে? গ্যাসীয় অক্সিজেন। এখন এদেরকে যদি আমি পাত্রে রাখি, একটি পাত্রে রাখি, তাহলে যেহেতু 4টি ম্যাগনেসিয়াম আছে, এই বিক্রিয়ার যে সমীকরণ লিখেছি, তাহলে বলো তো 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু কয়টি অণুর সাথে বিক্রিয়া করবে? যেহেতু আমার যেই সাধারণ সমীকরণটা ছিল যে ম্যাগনেসিয়াম সাধারণত অক্সিজেনের সাথে কিভাবে বিক্রিয়া করে, আমরা দেখলাম যে 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু একটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে আমার 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু কয়টি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করবে? 2টি। তাহলে তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? 4টি ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো। তাহলে বলতো এই যে 2টি অক্সিজেন অণু তারা কি? তারাও নিশ্চয়ই উদ্বৃত্ত থাকবে বা অবশিষ্ট থাকবে। তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের মধ্যে কোন বিক্রিয়কটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়? ম্যাগনেসিয়াম। তাহলে লিমিটিং বিক্রিয়ককে ম্যাগনেসিয়াম। তাহলে অতিরিক্ত বিক্রিয়ককে? খুবই সহজ, অক্সিজেন। তো এভাবে আমরা কিন্তু লিমিটিং বিক্রিয়কের ধারণাটা আশা করি সবাই বুঝতে পারলাম।
এবার আমরা যেটা করব, এই যে লিমিটিং বিক্রিয়কের যে ধারণা, এই লিমিটিং বিক্রিয়কের ধারণা থেকে কিন্তু আমরা আরো 3টি বিষয় জানব। সেটি কি? সেটি হচ্ছে, প্রথমত আমরা জানলাম যে কে লিমিটিং বিক্রিয়ক, দ্বিতীয়ত আমরা জানব যে কতটুকু বিক্রিয়ক বা কোন বিক্রিয়কটি কতটুকু অবশিষ্ট থাকে, এবং তৃতীয় যে বিষয়টি আমরা জানতে পারবো সেটি হচ্ছে কি পরিমাণ উৎপাদ উৎপন্ন হয়। তো এই যে 3টি বিষয়, এই 3টি বিষয় আমরা একটি সহজ গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে কিন্তু অনুশীলন করব বা জানার চেষ্টা করব। তো আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। তো গাণিতিক সমস্যাটি হচ্ছে যে 10 গ্রাম হাইড্রোজেন ও 10 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কতটুকু পানি উৎপন্ন হয়, কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকে, সেটি আমাদেরকে বের করতে হবে। এই 3টি প্রশ্নের উত্তরই কিন্তু আমরা একটি সাধারণ সমস্যা থেকে সমাধান করব। তো এই যে বিক্রিয়া হাইড্রোজেন আর অক্সিজেন এর সাথে যে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটি কিন্তু আমরা সবাই জানি। তো আমরা সেটি একটু লিখে ফেললাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন আর অক্সিজেন এরা কি অনুপাতে আছে? এরা 2:1 অনুপাতে আছে। এখন অর্থাৎ যদি হাইড্রোজেন 2 মোল বিক্রিয়া অংশ নেয়, তাহলে অক্সিজেন কয় মোল বিক্রিয়া অংশ নেবে? 1 মোল। তাহলে আমরা সবাই জানি যে 2 মোল হাইড্রোজেন মানে কি? 4 গ্রাম হাইড্রোজেন। আবার 1 মোল অক্সিজেন মানে কি? 32 গ্রাম অক্সিজেন। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল পানি উৎপন্ন হয়েছে। তো 1 মোল পানি মানে যদি 18 গ্রাম হয়, তাহলে 2 মোল পানি মানে 36 গ্রাম পানি। আমরা এটা লিখে ফেললাম। এখন আমরা কিন্তু গত ক্লাসে দেখে এসেছি যে বিক্রিয়কের পরিমাণ থেকে আমরা উৎপাদের পরিমাণটা বের করেছিলাম, এবং সেই ব্যাপারটিকে আমরা কিন্তু স্টয়কিওমেট্রি বলে এসেছি। এখন সেই স্টয়কিওমেট্রি দিয়েই কিন্তু আমরা দেখব যে কতটুকু পানি উৎপন্ন হয়। এখন প্রশ্নে বলা আছে 10 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা যে গত ক্লাসে পড়ে এসেছি যে বিক্রিয়কের পরিমাণ থেকে কি উৎপাদের পরিমাণ বের করা যায়। এখন বিক্রিয়ক তো আমার এখানে 2টি, আমি কোন পরিমাণটুকু নেব? 10 গ্রাম হাইড্রোজেনের সাথে আমি পানির সম্পর্ক দেখাবো, নাকি 10 গ্রাম অক্সিজেনের সাহায্যে আমি উৎপাদের পরিমাণ বের করব? এটি আমাকে বুঝতে হবে। এখন আমাকে এর জন্য যেটি দেখতে হবে যে এই 10 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেন যে আমাকে দেয়া আছে, কোনটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে। আমি দেখব যে 10 গ্রাম হাইড্রোজেন আসলে এই বিক্রিয়ায় পুরোপুরিভাবে মানে পুরো 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া অংশ নেয় কিনা। আবার একইভাবে অক্সিজেনের বেলায় দেখতে হবে যে এই 10 গ্রাম অক্সিজেন দিয়ে আমার এই বিক্রিয়াটি করা সম্ভব কিনা। তো সেটির জন্য আমরা কি করব? আমরা বের করব লিমিটিং বিক্রিয়ককে, মানে কোন বিক্রিয়কটি সম্পূর্ণরূপে অংশ নেবে। তাহলে আমরা এই বিক্রিয়কগুলোর মধ্যে যদি সম্পর্ক করি, আমরা যদি এই বিক্রিয়া দেখে বলতে চাই, আমরা কিন্তু এভাবে বলতে পারি যে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। সুতরাং আমার প্রশ্নে দেয়া আছে কি 10 গ্রাম হাইড্রোজেন, তাই আমি বলবো যে 10 গ্রাম হাইড্রোজেন তাহলে কতটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আমরা যদি গণনাটা করে ফেলি তাহলে পাবো 80 গ্রাম অক্সিজেন। অর্থাৎ 10 গ্রাম হাইড্রোজেন থেকে যদি আমার পানি উৎপন্ন করতে হয়, মানে 10 গ্রাম হাইড্রোজেন তখনই পুরোপুরিভাবে বিক্রিয়া করবে যখন আমার কাছে 80 গ্রাম অক্সিজেন থাকবে। তাহলে আমার কাছে কি 80 গ্রাম অক্সিজেন আছে? এই প্রশ্নের উত্তর একটু পরে আসছি। একইভাবে আমরা যদি এটাকে ঘুরিয়ে বলি যে 32 গ্রাম অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে কি 4 গ্রাম হাইড্রোজেন, তাহলে একটু বুদ্ধি করে বলো তো যে 10 গ্রাম অক্সিজেন কতটুকু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। আমরা যদি হিসাব নিকাশ করে ফেলি তাহলে দেখব 1.25 গ্রাম হাইড্রোজেন। তাহলে 10 গ্রাম হাইড্রোজেনকে দিয়ে যদি আমি পানি উৎপন্ন করতে চাই, আমার হাইড্রোজেন লাগছে 1.25 গ্রাম। আমাকে হাইড্রোজেন দেয়া আছে কতটুকু? 10 গ্রাম হাইড্রোজেন। এর মানে আমি কিন্তু খুব সহজেই 10 গ্রাম অক্সিজেনকে পুরোপুরিভাবে কাজে লাগিয়ে বা 10 গ্রাম অক্সিজেন কিন্তু সম্পূর্ণরূপে বিক্রিয়া করে পানি উৎপন্ন করতে পারবে। কারণ কি? কারণ হাইড্রোজেন লাগবে কতটুকু? 10 গ্রাম অক্সিজেনকে যদি পুরোপুরিভাবে বিক্রিয়া করে পানি উৎপন্ন করতে হয়, তাহলে আমার হাইড্রোজেন লাগছে 1.25 গ্রাম হাইড্রোজেন। কিন্তু আমার কাছে হাইড্রোজেন আছে কিন্তু অনেক বেশি, কতটুকু? 10 গ্রাম। এর মানে আমি যদি বলতে চাই যে যে বিক্রিয়কটি শেষ হয়ে যাচ্ছে বিক্রিয়ার পরে, সেটি কে হবে? 10 গ্রাম অক্সিজেন। কারণ 10 গ্রাম অক্সিজেন যখন পুরোপুরিভাবে বিক্রিয়া করবে তখন হাইড্রোজেন লাগছে মাত্র 1.25 গ্রাম হাইড্রোজেন। আমার কাছে হাইড্রোজেন আছে কতটুকু? 10 গ্রাম। তাহলে একটু বুদ্ধি করে বলো তো যে 10 মাইনাস 1.25 অর্থাৎ 8.75 গ্রাম হাইড্রোজেন কি আমার কাছে উদ্বৃত্ত বা অতিরিক্ত বা অবশিষ্ট থেকে যাচ্ছে না? তাহলে এই বিক্রিয়ককে মানে এই হাইড্রোজেনকে আমরা কি বলবো? তাহলে এই হাইড্রোজেনকে আমরা বলবো অতিরিক্ত বিক্রিয়ক। আর বিক্রিয়ার পরে কে অবশিষ্ট থাকছে না? কে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলছে? ওই যে 10 গ্রাম অক্সিজেন। তাহলে এই অঙ্কে বা এই সমস্যায় অক্সিজেনটা কি? অক্সিজেনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা কিন্তু ইতোমধ্যে দুটি প্রশ্নের সমাধান পেয়ে গেলাম যে অক্সিজেন কি সীমিত বিক্রিয়ক
এবং হাইড্রোজেন অতিরিক্ত বিক্রিয়ক, এবং কতটুকু অবশিষ্ট থাকছে 8.75 গ্রাম। এখন আমাকে কি করতে হবে? এখন আমরা গত ক্লাসের প্রয়োগটা করব, স্টয়কিওমেট্রি দিয়ে বলবো যে কতটুকু পানি উৎপন্ন হয়। এখন একটু বলো তো, আমার কাছে কি দেয়া ছিল? হাইড্রোজেন দেয়া ছিল 10 গ্রাম, অক্সিজেন দেয়া ছিল 10 গ্রাম। এখন আমরা গত ক্লাসে স্টয়কিওমেট্রি থেকে জেনেছি যে বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ বের করা যায়। এখন এই যে আমার কাছে যে দুটো ডাটা দেওয়া আছে, 10 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেন, এই যে দুইটা বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে, এই দুইটা বিক্রিয়কের পরিমাণের মধ্যে কোন তথ্যটা নিয়ে আমি উৎপাদের পরিমাণ বের করব? অবশ্যই অক্সিজেন, কারণ আমি দেখেছি 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে নাই। কে করেছে? 10 গ্রাম অক্সিজেন করেছে। তাহলে আমি 10 গ্রাম অক্সিজেন থেকে খুব সহজেই কি পানির পরিমাণটা বের করতে পারবো। হ্যাঁ, আমি হাইড্রোজেন দিয়েও বের করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমি 10 গ্রাম হাইড্রোজেন বলবো না, কারণ কি বিক্রিয়া করেছে কতটুকু? 1.25 গ্রাম। তাহলে 1.25 গ্রাম দিয়েও কিন্তু আমি পানির পরিমাণটা বের করতে পারবো। তো চলো আমরা একটু দেখি কিভাবে বের করা যায়। আমরা অক্সিজেন দিয়েই করি। তাহলে আমরা কি এই বিক্রিয়ার যে সমীকরণ লিখেছি এখান থেকে কি বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেন থেকে 36 গ্রাম কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। তাহলে 10 গ্রাম অক্সিজেন থেকে কতটুকু উৎপন্ন হবে? আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো। 10 গ্রাম অক্সিজেন থেকে তাহলে উৎপন্ন হবে, আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কিন্তু এভাবে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো যে কতটুকু পানি উৎপন্ন হচ্ছে। সুতরাং এভাবে লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে কিন্তু খুব সহজেই আমরা কি বলতে পারি যে কে লিমিটিং বিক্রিয়ক এবং কোন বিক্রিয়কটি কতটুকু অবশিষ্ট থাকছে এবং উৎপাদ ঠিক কতটুকু উৎপন্ন হচ্ছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এরপর চলে যাব আমাদের পরবর্তী বিষয়ে, এবং সেটি হবে উৎপাদের শতকরা পরিমাণ। এখন এই উৎপাদের শতকরা পরিমাণটা আমরা কেন হিসাব করি বা কেন নির্ণয় করি? আমরা দেখব যে এই যে এইমাত্র যে কথাটি বললাম যে লিমিটিং বিক্রিয়ক থেকে আমরা কি করলাম? উৎপাদের পরিমাণ বের করলাম। অর্থাৎ অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক ছিল, তাই আমরা দেখেছি যে আমার কাছে 10 গ্রাম অক্সিজেন, সে কি সম্পূর্ণরূপে বিক্রিয়া করে। তো সেই 10 গ্রাম অক্সিজেন থেকে কতটুকু আমার পানি উৎপন্ন হচ্ছে, মানে উৎপাদ কতটুকু হচ্ছে, সেই পরিমাণটা কিন্তু আমরা বের করছি। এখন ব্যাপার হচ্ছে এই যে 10 গ্রাম অক্সিজেন, এই 10 গ্রাম অক্সিজেন কি 100% বিশুদ্ধ ছিল? যদি 100% বিশুদ্ধ না হয় তাহলে আমার যে পরিমাণ পানি উৎপন্ন হওয়ার কথা তার চেয়ে কিন্তু কম পরিমাণে উৎপন্ন হয়। তাহলে কতটুকু কম পরিমাণে উৎপন্ন হয়? কার সাপেক্ষে? যতটুকু প্রকৃতপক্ষে হওয়ার কথা ছিল। আমরা ধরে নিলাম যে এই 10 গ্রাম অক্সিজেন থেকে আমার যেই 22.125 গ্রাম পানি উৎপন্ন হওয়ার কথা ছিল, আমি পেলাম হচ্ছে 20 গ্রাম। তাহলে আমার উৎপন্ন হওয়ার কথা ছিল এই পরিমাণ, কিন্তু আমি পাচ্ছি 20 গ্রাম। তাহলে এই যে পার্থক্যটা বা এই যতটুকু পাওয়ার কথা ছিল তার থেকে কম পরিমাণে পাচ্ছি, এর শতকরা পরিমাণটাকেই আমরা বলি উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। কিভাবে? আমরা যদি সূত্রটি দেখি তাহলে দেখব যে উৎপাদের শতকরা পরিমাণ আমরা কিভাবে বের করি। আমরা বের করি যে বিক্রিয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই কি লিখেছি যে রাসায়নিক সমীকরণ থেকে যেই উৎপাদটি পাওয়ার কথা ছিল সেই পরিমাণ ইনটু কি 100। তো এটি কেন হয়? আমরা দেখব যে আসলে প্রকৃতিতে কোনো পদার্থই 100% বিশুদ্ধ পাওয়া যায় না। তো যদি পাওয়া যায় তাকে আমরা বলি অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ। এবং কোনো পদার্থকে আমরা বিশুদ্ধ করতে পারি, এর জন্য 4টি প্রধান যে উপায় আছে সেটি হচ্ছে কেলাসন, পাতন, আংশিক পাতন এবং ক্রোমাটোগ্রাফি। এখন এই কেলাসন, পাতন, আংশিক পাতন এগুলো নিয়ে তোমরা কিন্তু পরবর্তী শ্রেণীতেই বিস্তারিত জানতে পারবে, এবং ক্রোমাটোগ্রাফি নিয়ে হয়তো আমরা উচ্চতর শ্রেণীতে আরও বিস্তারিত জানব। তো অনেক সময় এই 4টি ধাপে অবলম্বন করেও বা এই ভিন্ন ভিন্ন উপায়েও কিন্তু আমরা অনেক সময় কোনো পদার্থকে 100% বিশুদ্ধ করতে পারি না। তখন যেটা হয়, এই যে লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে আমরা যে উৎপাদের পরিমাণটা পাই, এটা পাওয়া সম্ভব হয় না। তখন আমরা দেখি যে এই 10 গ্রাম অক্সিজেন যদি 100% বিশুদ্ধ না হয়, তখন আমরা দেখি মানে শুধুমাত্র কি হয়, বিক্রিয়ায় কিন্তু যে বিশুদ্ধ অক্সিজেন বা বিশুদ্ধ বিক্রিয়কগুলোই কি করে রাসায়নিক বিক্রিয়া অংশ নেয়। তো যেগুলো বিশুদ্ধ না বা যেগুলো অপদ্রব্য মিশ্রিত বা ভেজাল মিশ্রিত, সেগুলো কিন্তু কি বিক্রিয়ায় অংশ নিতে পারে না। তাই পিওর যে অক্সিজেন বা পিওর হাইড্রোজেন এই উদাহরণের ক্ষেত্রে যে আমরা ব্যবহার করেছিলাম, তো এই 10 গ্রাম অক্সিজেন যদি পিওর হয় তাহলে আমি এই পরিমাণ পানি পাবো। অন্যথায় আমি কি দেখব যে আমার এই পরিমাণ পানির চেয়ে কিছু পরিমাণ কম পানি উৎপন্ন হচ্ছে। তো চলো আমরা একটি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে এই বিষয়টি আরো সুন্দরভাবে বুঝে নিই। আমাদেরকে একটি সমস্যা দেয়া আছে, বলা আছে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমাকে বের করতে বলেছে উৎপাদের শতকরা পরিমাণ কত। এখন আমরা বিক্রিয়াটা লিখে ফেলি। বুঝতেই পারছি কারা কারা বিক্রিয়ক, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন।
তো উৎপাদ হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমাদের বিক্রিয়ার যে সমীকরণ সেটা কিন্তু খুবই পরিচিত। তো আমরা আসলে লিখে ফেললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এরা হচ্ছে বিক্রিয়ক, তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমরা যে বিক্রিয়ার সমীকরণটা লিখেছি এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু মানে কি? আমরা খুব সহজেই, যেহেতু ম্যাগনেসিয়াম পরমাণু, তাহলে আমরা এখানে কি করব? পারমাণবিক ভরকে যদি এই 2 দিয়ে গুণ দেই তাহলে আমরা পাচ্ছি কি? যে 48 গ্রাম। তাই আমরা বলতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করছে? 32 গ্রাম অক্সিজেনের সাথে, উৎপন্ন করছে কি? আমরা জানি ম্যাগনেসিয়াম অক্সাইড যেহেতু একটি যৌগ, তাহলে যৌগের বেলায় আমরা কি কাউন্ট করব? আণবিক ভর। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভরকে আমি 2 দিয়ে গুণ করছি, কারণ কি? আমার এখানে 2 মোল উৎপন্ন হচ্ছে। তো 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড মানে হচ্ছে 40 গ্রাম, তাহলে 2 মোল মানে কি? 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন আমরা দেখব যে এই যে ম্যাগনেসিয়াম দেওয়া আছে কতটুকু প্রশ্নে, 2 গ্রাম। আমি দেখব যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আসলে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমি এই বিক্রিয়া থেকে কি বলতে পারি? যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করে কি? 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমি কি খুব সহজেই বের করতে পারবো না যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? আমরা যদি সমাধান করি তাহলে পাবো 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা কি বলেছিলাম? ওই যে স্টয়কিওমেট্রি থেকে পড়ে এসেছে যে বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ নির্ণয়। আবার একটু আগে আমরা কি পড়লাম? যে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বের করা যায়। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ম্যাগনেসিয়াম থেকে আমার 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড যে উৎপন্ন হওয়ার কথা ছিল, প্রকৃতপক্ষে আমি পাচ্ছি তার থেকে কম। কতটুকু? 3.25 গ্রাম। কেন কম পাচ্ছি? নিশ্চয়ই আমার কি এখানে বিক্রিয়কে কি ভেজাল ছিল, অর্থাৎ বিক্রিয়ক 100% হয়তো বিশুদ্ধ ছিল না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমার উৎপন্ন হওয়ার কথা ছিল কি? উৎপন্ন হওয়ার কথা ছিল 3.33 গ্রাম, কিন্তু আমি পাচ্ছি 3.25 গ্রাম। তাহলে এখন উৎপাদের শতকরা পরিমাণ কি আমরা বের করতে পারবো? খুব সহজে। আমরা একটু আগে যে সূত্র শিখে আসলাম, আমরা কি করব? যে যদি উৎপাদের শতকরা পরিমাণ বের করতে হয়, তাহলে আমি প্রকৃত উৎপাদের পরিমাণ মানে 3.25, যেটা আমি আসলে পেয়েছি, বাস্তবে উৎপাদ পেয়েছি, সেই পরিমাণটা লিখে ফেলবো এবং নিচে আমি বসিয়েছি যেটি আমার পাওয়ার কথা ছিল। কত? 3.33। তাহলে যেই পরিমাণ পাওয়ার কথা ছিল তার সাপেক্ষে আমি যে পরিমাণটুকু পাচ্ছি সেটার ভাগফল আমি 100 দিয়ে গুণ করলেই কিন্তু শতকরা পরিমাণটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার প্রকৃতপক্ষে যে পরিমাণটা পাওয়ার কথা ছিল, এই লিমিটিং বিক্রিয়ক বা বিক্রিয়কের পরিমাণ থেকে স্টয়কিওমেট্রির সাহায্যে আমি দেখলাম যে আমার উৎপাদ যে পরিমাণ পাওয়ার কথা ছিল তার তুলনায় আমি পেয়েছি কি 97.6% উৎপাদ। তো এভাবে আমরা কিন্তু উৎপাদের শতকরা পরিমাণ বের করতে পারি। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস শেষে আমরা শিখতে পারলাম লিমিটিং বিক্রিয়ক কি। আমরা দেখেছি কোন একটি রাসায়নিক বিক্রিয়ার শেষে যে বিক্রিয়কটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বা শেষ হয়ে যায় আর অবশিষ্ট থাকে না, তাকে আমরা বলছি লিমিটিং বিক্রিয়ক। এবং যেই বিক্রিয়কগুলো কি হয়, বিক্রিয়ার পরে অবশিষ্ট থাকে, তাদেরকে আমরা বলি অতিরিক্ত বিক্রিয়ক। এরপরে আমরা দেখেছি উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। আমরা লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদ কি পরিমাণ উৎপন্ন হতে পারে সেটা কিন্তু বের করেছি এবং আমরা দেখেছি যে লিমিটিং বিক্রিয়ক এর পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ যতটুকু হওয়ার কথা ছিল, বিক্রিয়ক যদি বিশুদ্ধ না হয় 100%, সেক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত উৎপাদ এর লক্ষ্যমাত্রায় আমি পৌঁছাতে পারি না। আমরা দেখব যে লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে যতটুকু উৎপাদ উৎপন্ন হওয়ার কথা ছিল তার থেকে আমি কম পরিমাণ উৎপাদ পাই এবং এদের একটি তুলনামূলক বিশ্লেষণ আমরা দেখেছি উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় থেকে। তো এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেয়া থাকবে এবং তোমাদের জন্য আজকে বাড়ির কাজ হচ্ছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো, কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। এখান থেকে তোমাদের জন্য দুটি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বিক্রিয়ায় ঠিক কত মোল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়েছিল তা নিরূপণ করে দেখাও। এবং দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে এই বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের চেয়ে কম পরিমাণ উৎপাদ উৎপন্ন হওয়ার যৌক্তিক ব্যাখ্যা কি, আলোচনা করো। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই দুটো বাড়ির কাজ সহজেই সমাধান করতে পারবে এবং স্কুল খোলার পর অবশ্যই তোমরা তোমাদের এই কাজ শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে, যা ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।